তোকে ঘিরে লিখেছেন ফাবিয়াহ মম। পর্ব ২২। রাত ৮টা বাজে কে আমাকে কল দিয়ে ভুজুং বাজুং প্রশ্ন করবে? সিক্সথ সেন্স বলছে লোকটার জবাব দিস না, বাজেভাবে বিপদে পড়বি। লোকটা আমার চুপটি পেয়ে হ্যালো হ্যালো করে চেঁচিয়ে বলল, এই যে মিস, আমার হাতে সময় নেই। কি আপনি? পরিচয় দিন, ইনস্ট্যান্টলি আনসার দিন। আশ্চর্য তো, কে আপনি আগে সেটা বলুন। ওয়েল, আমি কোনাবাড়ি থেকে কল করেছি, চিনেন জায়গাটা? বড় তাজ্জব লোক দেখছি। আপনি কোথায় আছেন সেটা আমি কিভাবে বলবো? আপনি কি নেশা করে কল দিয়েছেন? আমায় হালকা চেঁচানো শব্দ পেয়ে শ্রেয়া চট করে ঘুম থেকে উঠে সচকিত কণ্ঠে বলে উঠল, পূর্ণতা কোনো সমস্যা হয়েছে? ফোনে কে? আমি ঠোঁট উল্টিয়ে বুঝালাম, দোস্ত জানি না। শ্রেয়া চোখ কচলে আমার হাত থেকে ফোন নিয়ে কানে ধরে বলে উঠল, রাতের বেলা পিরিতি করার জন্য মেয়ে কণ্ঠ খুঁজিস? চড়িয়ে গাল ফাটিয়ে দেব বদমাইশ। ফোন রাখ, নইলে। শ্রেয়ার চটান চটান কথা শুনে ওপাশের অপরিচিত লোকটা কি বলল শুনিনি। শ্রেয়ার মুখ তেলাপিয়া মাছের মতো হা হয়ে গেল। আমি ব্রু কুচকে প্রচণ্ড কৌতূহলে মাথা ঝাঁকিয়ে বোঝাই কি হয়েছে। ও আমার দিকে খুবই রুগ্ন ব্যক্তির মতো কাপা হাতে আস্তে করে ফোন ধরিয়ে দিল। ওর ঠোঁট কাঁপছে, চোখের কোটরে ভীষণ উত্তেজনায় স্থির হয়ে আছে, এক নাগারে ঢোক গিলছে। আমি আবার ফোন কানে লাগিয়ে কিছু বলবো, হঠাৎ কলের বিপরীতে তার কণ্ঠস্বর পেয়ে রীতিমতো আমি বাকরুদ্ধ। আমার জিভটা পর্যন্ত নড়ছে না। শরীরে আচমকা দুর্বল বোধ গ্রাস করেছে। ব্যথিত গলায় কাশতে কাশতে বলে উঠল পূর্ব, হ্যালো। আমার শেষ ইচ্ছেটা শুনবে না? না শুনিয়ে মরে গেলে আমার আত্মা মেবি শান্তি পাবে না। বলবো? আকাশের মস্ত বড় গোলাকার চারটা রাতের আধারে একা বিষণ্ণ উদাসীন লাগছে। আমার সমস্ত ইন্দ্রিয় তখন বেকায়দায় চলেছে, মাথা ঘুরাচ্ছে, শরীরটা শীতের প্রকটের মতো দুলছে। আমার নার্ভ কর্মক্ষমতা হারানোর জন্য তড়িঘড়ি করে টের পাচ্ছি, তবুও আমি শত চেষ্টা করে কথা বলার ন্যূনতম শক্তি জোগাতে পারছি না। ফোনের ওদিকটায় ঘন ঘন নিঃশ্বাস জোরালো হয়ে তীব্রতায় শোনা যাচ্ছে। মনে হচ্ছে দীর্ঘ সময় জোরে ওকে কেউ পিটিয়েছে। চোখ থুবড়ে কান্নায় ছলছল হয়ে গাল ভিজে যাচ্ছে আমার, সেদিকে ধ্যান নেই। সে স্মিত স্বরে থেমে থেমে বলে উঠল, এই মেয়ে, কিছু তো বলো। আমার চোখ অন্ধকার হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যেই সেন্সলেস হব। চোখ বন্ধ করে বুকের ঢিপঢিপ ছন্দের কাছে নিজের বাঁ হাত রাখলাম। কানে ধরা ফোনের হাতটা ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। আমার বুকটা বেকাবু ভঙ্গিতে ধুকপুক করছে। আমি শ্বাসকার্য চালানোর জন্য মুখ হাঁ করে শ্বাস টানছি। চলন্ত ট্রেনটা আরও মাতানো স্পিড দিয়ে পোপো সাইরেন বাজিয়ে চলছে। জানালায় কপাল ঠেকিয়ে হাত পেছনে ঘুরিয়ে শ্রেয়ার দিকে ফোন ছেড়ে দিতেই আমি চোখ বন্ধ করে সিটে হেলান দিতাম। রাতের বেলা আমার ফোনে আসা এই কলটার সারমর্ম একটু আধটু বের করলাম। পূর্ব যেখানে গিয়েছে, হয়তো ওই জায়গাটার নাম কোনাবাড়ি। যে লোকটা আমায় কল করেছে হতে পারে সে রাস্তার কোনো পথচারী, যে পূর্বকে রক্তাক্ত অবস্থায় দেখে সাহায্য করতে এসেছে এবং পূর্ব তাকে অনুরোধ করছে আমায় কল করতে। অপরিচিত লোকটা আমাদের কাছ থেকে অপ্রত্যাশিত উত্তর পেয়ে পূর্বের কাছে ফোন দিয়ে দিলে পূর্ব কথাগুলো বলে ওঠে। আমার অবচেতন মন পুরো ঘটনার সমীকরণ মিলিয়ে দিল। পাশ থেকে শ্রেয়া আমাকে বারবার জিজ্ঞেস করছে পূর্ব আমায় কী বলেছে। আমি চোখ বন্ধ করে তন্দ্রাচ্ছন্ন গলায় বলে উঠলাম, কিছুই বলেনি। বলেছে পূর্ণ ভালো আছো? আমিও হ্যাঁ বলেছি, সুস্থ আছি, এইটুকুই। শ্রেয়া চরমভাবে অবাক হয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না পূর্ব ভাইয়া তোকে এগুলো বলেছে। ওনার ভয়েস অন্যরকম লাগছিল পূর্ণতা। লাগতেই পারে, স্বাভাবিক, এত সিনক্রেট করিস না। মানুষের উচিত স্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক আচরণ করা এবং অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক আচরণ করা। যেমন শোকের মাধ্যমে হাসাহাসি করলে বেমানান, তেমনি চরম আনন্দের মুহূর্তে বেকায়দায় রাগারাগি করলে দৃষ্টিকটু। শ্রেয়া আমার নর্মাল বিহেভটা নিতে পারছিল না একদমই। ও আমার হাত চেপে কাতর গলায় বলে উঠল, তুই ঠিক আছিস? মিথ্যে অভিনয় কাকে দেখাচ্ছিস? আমাকে অন্তত সত্যটা বল। ভাইয়া তোকে কি বলেছে? আমার মন মানছে না পূর্ণতা। নিজের দু কানে শুনেছি ভাইয়া ঠেলে ঠেলে বলছিল, প্লিজ পূর্ণতার কাছে ফোনটা দাও। আমি কোল থেকে ওর হাত সরিয়ে ঘাড়টা ডান দিকে কিঞ্চিত ঘুরিয়ে তাকালাম। বললাম তো, পূর্ব আমাকে ভালো আছো জিজ্ঞেস করেছে। উনি ঘুম থেকে উঠলে ওরকম গলায় কথা বলেন, টেনশন নেওয়ার কিছুই হয়নি। শ্রেয়া সন্দেহজনক গলায় বলল, সত্যি তো? সত্যি। তুই শিওর দিচ্ছিস বলে বিশ্বাস করলাম। কয়টা বাজে? ট্রেন এখন কোন স্টেশনে কভার করলো? পিয়ারপুর, সামনে জামালপুর আসছে। পৌঁছতে অনেক দেরি আছে। দেওয়ানগঞ্জ আসতে আসতে আরেক চোট ঘুমানো যাবে। আমি ঘুমাই। হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়ল শ্রেয়া। আমার চোখ বন্ধ হলেও গাল ভিজে যাচ্ছিল। ওড়নাটা মোচড়াতে মোচড়াতে আঙ্গুলের সাথে পেঁচিয়ে ধরেছি। শ্রেয়ার কাছ থেকে ফোনটা নিয়ে চিন্তা করছি কল করব কিনা।
কপালে হাত রেখে জানালার দিকে মুখ করে কল লিস্টে ঢুকে নিচের দিকে স্ক্রল করলাম। স্ক্রিনের উপর লেখা পূর্বিকা আপু। কল অপশনে ক্লিক করে কানে ফোন লাগিয়ে কয়েকটা টোন না যেতেই রিসিভ করলো আপু। ওহ পূর্ণতা, এখন কোথায় আছো? ট্রেন কোন স্টেশনে? আসতে কত দূর? আমি মুখে হাত রেখে কান্না আটকাচ্ছি, তবুও বাদ মানছে না। আপু কিছুক্ষণ চুপ থেকে কি বুঝলো জানি না, হঠাৎ উনিও অপ্রকৃতিস্থ কণ্ঠে বলে উঠল, পূর্ণতা, কিছু কি হয়েছে? আমায় বলো। তুমি চুপ আছো, নিশ্চিত কিছু সিরিয়াস কেস আছে? আপু, একটু আগে কল এসেছিল। পূর্ব কল দিয়েছে? কি বলেছে হারামি? তুমি আগে কান্না থামাও তো। কান্না করছো কেন? চুপ চুপ। আপু, আমার ভালো লাগছে না। ইস, কি যে করি। পূর্ণতা, তুমি দেওয়ানগঞ্জ স্টেশনে নামো, আমি তোমাকে আমার কাছে আনছি। আমাকে যাওয়ার পারমিশন দিবে না আপু, বিয়ের আগে ওখানে যাওয়া নিষেধ বলেছে। সেটা দেখার দায়িত্ব আমার। তুমি এলে তখনই শুনে নিব ওই পূর্ব তোমায় কি বলে কাঁদিয়েছে। ও ভালো নেই আপু। ও জাহান্নামে যাক, ওর কথা আমায় বলতে এসো না। ওকে কতবার করে বোঝালাম এইসব ছাইপাশ রাজনীতি ছেড়ে বাবার ব্যবসাটা ধরে ফেল। আমার কথা আমলে নিয়েছে? আমলেই নেয় না। মুখ ব্যথা হয়ে গেলে ওকে বোঝাতে বোঝাতে। এখন তুমি কান্না করো না, আমি সব দেখছি কেমন। তুমি আগে পৌঁছাও, পৌঁছে ফোন করো। পূর্ণতা কল কেটে জানালায় দুহাত রেখে হাতের উপর গাল লাগিয়ে দিল। চোখ থেকে থেমে থেমে পানি গড়িয়ে হাতের উপর পড়ছে। ট্রেনের বেগতিক স্পিডে জানালা দিয়ে হু হু করে বাতাসের ঝাপটানি পূর্ণতার মুখের উপর আসছে। চোখ মেলে বহুদূরের জ্যোৎস্না স্নাত গাছপালা দেখছে সে। পূর্ব কি এখন ভালো আছে? ওর শেষ ইচ্ছাটা আজও শোনা সম্ভব হলো না পূর্ণতার। কিছু বলার আগেই পিনপতন নীরবতায় আচ্ছন্ন করেছিল ওপাশ। শেষ কথাটুকু চুরির রিনঝিন শব্দের মতো সতেজ হয়ে বাজছে। আমার চোখ অন্ধকার হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যেই সেন্সলেস হব। পূর্ণতা চোখ কুচকে ঠোঁট কামড়ে কান্নার আর্তনাদ আটকায়। মানুষটা নিশ্চয়ই ভালো নেই। রাত 2:30টার দিকে ট্রেন মেলান্দহ স্টেশন পেরিয়ে দেওয়ানগঞ্জ স্টেশনে থামে। যাত্রীরা প্ল্যাটফর্মের ভেতর ঢুকতে বেশ ব্যস্ত। আয়মান, ওয়াকিল সহ সব পুরুষরা একযোগে ট্রেন থেকে বস্তাবস্তি নামাচ্ছে। পূর্ণতাও বাকি মহিলারা ট্রেন থেকে নেমে বাইরে দাঁড়িয়ে নিজেদের ব্যাগপত্র সব জিনিস গুনে গুনে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। শেষে সবাই প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে অটোরিকশা ঠিক করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। মোটমাট 7টা অটোরিকশা বোঝাই করে নিরিবিলি গ্রামের রাস্তা ধরে তা চলছে। পূর্ণতা পূর্বিকাকে কল দেয়নি। জানি ওর মা ওকে পূর্বদের ওখানে যেতে দিবে না। ওরা সবাই যখন নানা বাড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে খেতে বসে, তখন ঘড়িতে বাজে 3:30টারও বেশি। বড়রা বিছানার উপর বসেছে, ফ্লোরে বিশাল পাটির উপর বসেছে পূর্ণতারা, অর্থাৎ ছোটরা। লম্বা জার্নি করে সবাই যখন ক্লান্ত দেহ নিয়ে বিছানায় শোয়ার সিদ্ধান্ত নিতে উঠোনে দাঁড়ায়, তখনই সবাইকে চমকে দিয়ে পূর্বিকা, ফুয়াদ ও মিথুন উপস্থিত হয়। পূর্বিকা সবাইকে, বিশেষ করে পূর্ণতার মাকে বলে সেই বিকেল থেকে পূর্বের মা পূর্ণতার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে আছেন। এই সেই বুঝিয়ে পূর্ণতাকে নিয়ে যায় সঙ্গে করে। ফুয়াদ পূর্ণতার দিকে ভেঙচি কেটে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। মিথুন বসলো ফুয়াদের পাশে। পূর্বদের বাড়িতে বিয়ের আয়োজনের জন্য মধ্যরাতেও সবাই জাগ্রত ছিল। পূর্ণতাকে পেয়ে সত্যি সত্যি পূর্বের মা খুশিতে মত্ত হলো। পূর্ণতাকে পূর্বিকার ঘরে পাঠিয়ে হাতে 2 প্লেট খাবার নিয়ে রুমে ঢুকলো। হাসি মুখে প্লেটগুলো বিছানায় রেখে দরজা একটু ঠেলে দিয়ে বিছানায় উঠে বসতেই বলে উঠল, মা, তুমি আসবে বলে পূর্বিকা এখনও মুখে খাবার তুলিনি। দুজন একটু খেয়ে নাও কেমন? পূর্বিকা আমোদিত কণ্ঠে অনুরোধ করে বলল, তুমি পূর্ণতাকে খাইয়ে দাও আম্মু, ওর শরীর দেখেছ? ট্রেনের কামরার মতো এখনও টলছে। পূর্বের মা সানন্দে পূর্ণতাকে খাইয়ে দিতে লাগলো। যদিও পূর্ণতা অনেকবার বাধা দিয়ে না করেছে, লাভ হয়নি। পূর্ব একেবারে মায়ের মতো জেদ পেয়েছে। এক কথাই শেষ কথা। আমি বাথরুমে সাবান তোয়ালে রেখেছি, গোসল করে শুয়ে পড়বে পূর্ণতা। গোসল করলে শরীর পাতলা লাগবে, ঠিক আছে? আন্টি, একটা কথা জিজ্ঞেস করি? পূর্ণতার কৌতূহলপ্রদ কথার প্রেক্ষিতে পূর্বের মা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, পূর্ব কেন অন্য পথে গেল এটাই জানতে চাচ্ছ তো? বলবো মা, সব বলবো। পূর্ণতা বিষম খেয়ে কাশতে লাগলো। ওর কাশির প্রকট বাড়তে থাকলে পূর্বিকা খাওয়া বাদ দিয়ে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। পূর্বের মা চটপট গ্লাসে পানি নিয়ে পূর্ণতাকে খাইয়ে দিলে সে শান্ত হয়ে বলে, আপনি আমার মনের কথা কি করে জানলেন? পূর্বের মা মুচকি হেসে পূর্ণতার দিকে লোকমা তুলে বলে উঠলেন, হাঁ করো পাগলি, বলবো তো বলছি, আগে চটজলদি খেয়ে নাও। একটা ঘটনা বলি। পূর্ব যখন স্কুলে নতুন ভর্তি হলো, সেদিন তুলকালাম কাণ্ড বাঁধালো। হেড টিচার হুড়োহুড়ি করে ডাকলো তোমার শ্বশুরমশাই ও আমাকে। আমি কলেজ থেকে 3 ঘন্টার ছুটি নিয়ে স্কুলে যেয়ে শুনি ছেলে স্কুলের দারোয়ানকে পাথর ছুঁড়ে মেরেছে। লোকটার চোখের নিচে 2 ইঞ্চি কেটে গিয়ে হুলস্থুল অবস্থা। প্রচুর ভয় পেয়েছিলাম।
ওই অবস্থা দেখে যদি স্কুল অথরিটি কোনো কঠিন পদক্ষেপ নেয় তাহলে আমার ছেলেটা অকারণে ফেঁসে যাবে। পরে হেড টিচারের সামনে ওকে থাপ্পড় মেরে জিজ্ঞেস করি, কেন দারোয়ানকে পাথর নিক্ষেপ করেছিস? ও গালে হাত দিয়ে রাগে কিরমির করে বলে, এই দারোয়ানটা ফকিরের বাচ্চা বলে আমার বন্ধুর মুখে থুতু মেরে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে। আমি ওর কথা শুনে হতবাক, কি বলবো কি করব কিছুই তখন মাথায় আসছিল না, শুধু ওর মুখটা দেখছিলাম। ওইটুকুনি 5 বছর বয়সের বাচ্চার মুখে রাগের কারণে ঘামছিল, ভাবা যায়? পুরো রক্ত জবার মতো লাল হয়ে গিয়েছিল। হেড টিচার ওর সেই বন্ধুকে বাইরে যেয়ে আনতে বলে। ও বাইরে গিয়ে কাকে আনে জানো? যার শরীরে ময়লা ছেঁড়া সেলাই করা গেঞ্জি আর ফুটোফাটা হাফ প্যান্ট ছাড়া কিছুই নেই, মুখ ধুলোয় ভরা, চুল উসকুস, কতদিন ধরে যেন ভুকা ছিল এমন একটা পথের ছেলেকে পূর্ব বন্ধু বলে স্কুলের হেডমাস্টারের সামনে দাঁড় করায়। ওই ছেলের নাম মবিন। মবিনের খুব ইচ্ছা পড়াশোনা করার, কিন্তু এতিম বলে পড়ার সুযোগ পায়নি। নির্বোধ পিচ্ছি ছেলেটা রাস্তায় ময়লা কুড়িয়ে চলে, দিনের পর দিন রাস্তায় ঘুমায়। পূর্ব আমার শাড়ির আঁচল টেনে ওর বাচ্চাসুলভ কণ্ঠে সেদিন বলেছিল, আম্মু, দারোয়ান ওকে থুতু মেরে পচা পচা গালিও দিয়েছে। তুমি না সবসময় বলো মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান? এই দারোয়ানটা ওকে কষ্ট দিয়েছে আম্মু, আমি ওকে শাস্তি দিয়েছি। হেড টিচার চোখের চশমা খুলে দারোয়ানকে সাথে সাথেই বরখাস্ত করে দেন। ওই পিচ্ছি এতিম বাচ্চাটাকে ভালো একটা এতিমখানায় পাঠানোর ব্যবস্থা করে ওনাদের স্কুলে ফ্রিতে পড়ার চান্স করে দেয়। সব কেমন যে সিনেমার মতো মনে হচ্ছিল, আমি বাক রুদ্ধ হয়ে গিয়েছিলাম। হেড টিচার এতই পূর্বের ওইটুকুনি বুদ্ধি থেকে পুলকিত ছিল যে সেদিনই সব টিচারের সামনে পূর্বকে কোলে তুলে ওর ক্লাসে নিয়ে যায়। তোমার শ্বশুর মশাই যদি মিটিংয়ের ফাঁকে এসে একবার ওই দৃশ্যটা দেখত, প্রাণ জুড়িয়ে যেত মা। হেড টিচারটা যে রাগে আমি নিজেই সাবধানে কথা বলার সাহস পেতাম না। অথচ দেখো, আমি নিজেই একজন কলেজের প্রফেসর ছিলাম। তোমার শ্বশুরের আচরণ এখনও ভুলতে পারি না। সেদিন রাতে মিটিং শেষ করে বাসায় ফিরতেই প্রচুর মেরেছে পূর্বকে। পূর্বেরও জিদ, আব্বু শুধু শুধু কেন মারবে, পিটিয়ে নাক দিয়ে স্রোতের মতো রক্ত বের করে ফেলেছিল। আমি যে কিছু বলবো সেই সুযোগও তোমার শ্বশুর দেয়নি। মাথা কমওয়ালা মানুষ জানলে কখনোই বিয়ে করতাম না তাকে। এখন বড় হয়ে বাপ বেটা দুটোই একই ভেলকির ডাক পেয়েছে। এইটুকু বলতেই পূর্বের মা মাথা নিচু করে সাবধানে চোখে আঙ্গুল ছোয়ালো। পূর্ণতাকে এই অস্ত্রটুকু দেখানো যাবে না, মেয়েটা আরও কষ্ট নিপতিত হবে। মায়ের মন সন্তানের অমঙ্গল সম্বন্ধে পূর্বাভাস বহু আগেই পেয়ে যায়। পূর্ণতার খাওয়া আটকে চোখ দিয়ে তখন পানি গড়াচ্ছিল। পূর্বিকা কলপারে চলে গিয়েছে। মায়ের কাছে ছোট ভাইয়ের সুন্দর কাজ শুনে এই মুহূর্তে রাগ গলাতে একদম ইচ্ছে করছে না। পূর্ণতার কষ্ট দেখলে পূর্বিকার ইচ্ছে করে পূর্বের গলায় একটা কোপ মারতে। দেশের উন্নয়নে কি মানুষের অভাব পড়েছে যে ওকে রাজনীতির রোশনালয়ে ডুব দিতে হবে? 1971 সালের সেই ঐক্যবদ্ধ বাঙালি 1921 সালে করেছে কারচুপি, এটা কেউ বুঝে না? উনি রাজনীতিতে কেন যুক্ত হলো? তুমি ডাক্তার হতে চাইলে কি করো? প্রথমে স্কুলে পড়তে হয়, তারপর কলেজ, কলেজের রেজাল্ট দিয়ে মেডিকেল ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে হয়। কিন্তু লক্ষ্য হলো একটাই, ডাক্তার হয়ে মানুষের সেবা করা। নানা ধাপ অতিক্রম করো শুধু মানুষকে সেবা করার জন্য। পূর্বেরও এক কথা, আমি দেশের মানুষের সেবা করতে চাই, তাদের জীবনমান উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হয়, আমি হব লিডার। পূর্ব ব্রাইট স্টুডেন্ট ছিল মা, ইন্টারমিডিয়েট পরীক্ষায় জেলা টপ করেছিল। সেই ছেলেকে শখ করে পাবলিক ভার্সিটিতে পাঠালাম। এরপর কাদের সাথে মিলে যে জীবনের লক্ষ্য ভুলে রাজনীতির পথটা ধরলো জানি না। ওর কোনো বন্ধু নেই মা, ওর উগ্র মেজাজের কারণে কখনো কোনো বন্ধু হয়নি। একা একা জীবনের এতটা পথ পার করে ও তোমাকে কিভাবে পছন্দ করলো এখনও আমার অজানা। হিসাব ছাড়া মেয়েদের ছবি দেখিয়েছি, ওর শেষ কথা ও বিয়ে করবে না। আমিও বিয়ে করানোর অটল যুদ্ধে পরাজিত হয়ে হাল ছেড়ে দিলাম। এর মধ্যে হুট করে একদিন আমার স্টাডি রুমে এসে বলল, আম্মু আমি বিয়ে করব, কাল সকালের মধ্যে মেয়ে পক্ষ কনফার্ম চাই। তোমার শ্বশুর আর আমি পারি না রাতের বেলায় তোমাদের বাসায় চলে যাই, গিয়ে তোমাকে তুলে এনে ছেলের ইচ্ছে পূরণ করি। উনি যে আপনাদের সাথে আসলো না, আপনারা রাগ হননি? গাধা পিটিয়ে যেমন ঘোড়া বানানো যায় না, পূর্বকে বলেও কখনো সোজা করা সম্ভব হয়নি। তোমার শ্বশুর তো ওকে দু চোখে দেখতেই পারে না। পূর্বের মা খালি প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পূর্ণতা খাট থেকে নামতে নামতে পূর্বিকা এসে পড়লে ওকে নিয়ে বাথরুমে চলে যায়। কলপারে গিয়ে দেখে দুটো টিনের বালতি ওর জন্য ভরা। আপু, বালতিগুলো তুমি ভরেছ? চাপকল চাপতে কষ্ট হয়নি? পূর্বিকা একগালা হেসে বলল, আমার ছোট ভাই তোমায় কষ্টে কষ্ট দিচ্ছে, আমি কিন্তু মেয়ে, সব বুঝি। যাও গোসল করো। পূর্বিকা দুঃখ চেপে তর্জনী উঠিয়ে দেখায় নাইলনের রশির উপর পরনের কাপড় সাদা তোয়ালে ঝুলানো, পাশে সোপকেসে একটা সাবান রাখা।
পূর্বিকার আচরণে খানিকটা আবেগান্বিত হলো পূর্ণতা। পূর্বের কারণে এত সুন্দর মনের পরিবার পেল বলে নিজেকে ভাগ্যবতী ভাবা উচিত না? সূর্য যখন মধ্য আকাশে স্থির থেকে গরমের প্রকট বোঝাচ্ছে, তখন বাড়িতে ফিরল পূর্ণতা। হাতে একগাদা শপিং ব্যাগ, যা হবু শ্বশুর বাড়ি থেকে জোর করে দিয়েছে। পূর্ণতা ব্যাগ হাতে রুমে ঢুকতেই পেছন থেকে দরজা লাগানোর আওয়াজ হয়। কপাল কুঁচকে পিছু ফিরে দেখে আনিশা। কপাল জোরে বিয়ের পিড়িতে বসলে দেখি। শুনলাম খালা এখনও তোর বিয়েতে খুশি না। তা পূর্বের সাথে রাত কেমন কাটল? পূর্ব বাসায় ছিল না আপু, উনি জরুরি কাজে বাইরে। পূর্ণতা প্রথম বাক্যটা সত্য বললেও শেষের বাক্যটা মিথ্যা বলল। তুই আমাকে তোর মতো বোকা ভাবিস? যে পানিতে তুই সাঁতার কাটছিস সেই পানিতে আমি ডুব দিয়ে এসেছি। কাজেই মিথ্যা বলার প্রয়োজন দেখছি না। পূর্ণতা আনিশার কথায় অবাক হলো। আনিশা পেঁচানো কথায় কী অর্থ বোঝালো? আমি বোকা না আপু, তাছাড়া পেঁচিয়ে বলার প্রয়োজনও আমি দেখছি না। আনিশা দু হাতে ভর দিয়ে পিঠ কিছুটা পিছনে ঝুঁকিয়ে বিছানায় হেলতেই বলল, পূর্ব দলের কাজে বাইরে গেছি নিশ্চিত। তুই এখন যতই মিথ্যা বলবি পার পাবি না, বুঝলি? দেখ আবার মার খেয়ে আসে কিনা, লাশ হয়ে ফিরতে পারে, গ্যারান্টি নেই। তুমি প্রচণ্ড বিরক্ত করছো আনিশা আপু, দয়া করে বাইরে যাও এবং দিহান ভাইকে সময় দাও। আহা, রাগ করছিস কেন? আমার উপর রাগ ঝেড়ে কোনো লাভ নেই তো। পূর্ব তো সুস্থ সবল ফিরে আসবে না, একদণ্ড মার খেয়ে তবেই ফিরে। আমি খাতা কলমে লিখে দিতে পারবো। তুমি এখান থেকে বেরোবে? আমার সাথে চেঁচিয়ে লাভ নেই খুকি। পূর্ব তো কি টিস্যু পেপারের মতোই নিজের জীবনে ইউজ করছে, সেটা এখন না, পরে বুঝবি। হাইয়েস্ট 1 সপ্তাহ তোর সাথে মনোরঞ্জন করবে, এরপর দি এন্ড। তোকে নোংরা টিস্যুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আবার অন্য মেয়ে ধরবে, বুঝেছিস? আনিশার ফালতু কথা শুনে পূর্ণতার ইচ্ছে করছিল যে একটা থাপ্পড় মেরে আসতে। ভদ্রতার খাতিরই কিছু করেনি। মনে মনে ভাবল, আজ পূর্ব যদি বাই চান্স তোমার একটা কথা শুনতো, ও তোমাকে কী যে করতো তুমি হয়তো ভালো করেই জানো আপু। পূর্ণতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শপিং ব্যাগগুলো আলমারিতে তুলে বাইরে চলে গেল। আনিশা বিছানায় সম্পূর্ণ পিঠ লাগিয়ে সিলিংয়ে তাকিয়ে অন্যমনস্ক কণ্ঠে বলে উঠল, কচি মেয়ে দেখলে পুরুষের শরীর নেতিয়ে পড়ে। পূর্ব তোকে ছেড়ে দেবে পূর্ণতা, দেখিস। পূর্ণতা খোশ মেজাজে নানা ভাইয়ের সাথে গল্প করছিল। হঠাৎ খোদেজা এসে ওদের মাঝে চট করে বলে উঠল, পূর্ণতা আমার সাথে আয়, কথা আছে। নানা ভাই গামলা থেকে এক মুঠো মুড়ি নিতেই চমকে উঠে বলল, আমার নাতনিকে বকবি? এমন করে ডাকছিস কেন খোদেজা? খোদেজার কণ্ঠে যেই কঠোরতা ছিল, পূর্ণতা এক নিমেষেই বুঝল মা ওকে খুবই জরুরি কিছু বলার জন্য সাথে ডাকছে। খোদেজা শান্ত গলায় বলে উঠল, আব্বা, তোমার নাতনি যা করার তা তো করেই ফেলেছে, এখন বকে তো লাভ নেই, দরকারি কথা ছিল এজন্য ডেকেছি। পূর্ণতা ওদের কথোপকথন আর না বাড়িয়ে মায়ের সঙ্গ ধরে রুমের দিকে গেল। খোদেজা দরজার ডাসা লাগিয়ে পূর্ণতার দিকে আসতেই মুখের আবার কঠিন থেকে কঠোর রাগের রূপ ধারণ নিল। পূর্ণতা ঢোক গিলে চোখ নিচের দিকে করলে পূর্ণতার বাহু ঝাঁকিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, উপোস আছিস কেন? ওই শয়তানটার জন্য? ওই শয়তানটার কোনো খোঁজ খবর নেই, এসো কি উপোস করছিস? ওর ভাই তোর বাপকে ফোন দিয়ে বলেছে পূর্ব বাড়িতে ফিরিনি। এখনও তোর আহ্লাদ মিটে না বিয়ে করার? ওই শয়তান যে তোকে কদিনের মধ্যে খেয়ে ছেড়ে দিবে, বুঝিস না কেন? ডিভোর্সি হয়ে বেঁচে থাকতে চাস? পূর্ণতা ব্যথাতুর কণ্ঠে চোখ শীতল করে বলে ওঠে, তুমি ওনাকে দেখতে পারো না কেন মা? কি খুঁত আছে ওনার মধ্যে? এই কঠিন কথাগুলো বলো না। চুপ! তোর মতো নির্লজ্জকে পেটে ধরে নিজের গর্ভ কলুষিত করে ফেলেছি। পাপ হয়ে গেছে আমার তোকে বাঁচিয়ে রেখে। তোর বাপকেও বুঝিয়ে পারছি না, ওই রাজনীতি ফাজনীতির ছোকরা আমার সহ্য হয় না। শয়তানটা নিজে মরবে, সঙ্গে তোকে মিনিয়ে মরবে। এই দিন দেখার জন্য তোকে বড় করেছি। কি জাদু করেছ ওই বদমাসটা? পূর্ণতার চোখ ভর্তি শুধু অশ্রুর খেলা হচ্ছিল। চোখ দুটো যেন প্রতিযোগিতা করছে কার আগে কে বেশি অশ্রু ঝরাবে। পূর্ণতাকে চুপ করে কাঁদতে দেখে খোদেজা গর্জে উঠে তার গালে হাত রেখে বলে, সময় আছে, না করে দে। আমি নিজে তোকে ভালো সেটেলড ছেলে দেখে বিয়ে দেব। দরকার পড়লে রাজপুত্রের মতো ছেলেকে তোর কাছে এনে দিব। ওকে ভুলে যা, ওই ছেলের কোনো ভবিষ্যৎ নেই। বাপের ব্যবসা দিয়ে নিজের কোনো সোচ্চার হয় না। তোকে কথা দিচ্ছি, তোর সব আয়েসের ব্যবস্থা আমি করে দিব, তুই শুধু একবার না কর। আমি বিয়েতে না করব না মা। হাত উঠিয়ে প্রচণ্ড শক্তি দিয়ে চর মারে পূর্ণতার গালে। সারাদিন উপসে থাকা শরীরটা তাল সামলাতে না পেরে ছিটকে স্ট্যান্ডের বিছানার সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে ব্যথা পায়। খোদেজা হনহন করে দরজা খুলে ঠাস করে দরজা লাগিয়ে বেরিয়ে যায়। পূর্ণতা বিছানা ধরে খুব শক্তি খাটিয়ে উঠে দাঁড়ায়। পূর্বে ব্যাপারে এই খবরটা নিশ্চয়ই ফুয়াদ, মিথুন বা জাওয়াদের মধ্যে কেউ দিয়েছে।
তা না হলে মা কখনোই ওই বাড়ির খবরাখবর জানতে পারতো না। ফুয়াদরা কি পূর্বের বিয়েটা হোক চাচ্ছে না? পূর্বের জন্য সুস্থতার মানত করে পূর্ণতার আজ সকাল থেকে রোজা আছে। প্রচণ্ড ধাক্কায় মাথাটা ঝিমঝিম করে শরীর অসুস্থ লাগছে। কেন যেন মনটা কুডেকে উঠছে, ভয় লাগছে, অস্থির হয়ে ছটফটানি অনুভব হচ্ছে। হাঁটার শক্তি পাচ্ছে না পূর্ণতা। গতকালকে ট্রেন জার্নি, তার উপর রোজা থাকা, শরীর নেতিয়ে পড়েছে তার। বিছানায় পিঠ লাগিয়ে পা দুটো ফ্লোরে ঠেকিয়ে কপালে কবজি রেখে শুয়ে আছে। ঠোঁটে ঠোঁট চেপে ফুপিয়ে কাচ্ছে। কলিজাটা ফেটে যাচ্ছে পূর্ণতার। কেন পূর্ব বারবার ওকে দূরে পাঠিয়ে ঝুঁকিপূর্ণ কাজে বের হয়? যদি আনিসের কথা সত্যি হয়, যদি মনের কুডাকটা সত্যি হয়, যদি পূর্বের কিছু হয়। কিছু ভাবতেই পারছে না পূর্ণতা। ঠোঁট কঠিন করে কামড়ে আরও হুহু করে কেঁদে ওঠে। একদিকে মা চায় না পূর্বের মতো রাজপথে চষে খাওয়া ছেলের সাথে বিয়ে হোক, অপরদিকে প্রকৃতি চায় না পূর্ব সুস্থভাবে ফিরুক। মন বলছে আনিশার কথাই সত্যি হবে, পূর্ব সুস্থভাবে ফিরবে না বোধ হয়। পর্ব 23। বাড়ি শুদ্ধ বিদঘুটে আধারে মিলিয়ে আছে। প্রতিটি ঘরে ঘরে হারিকেন জ্বলছে। বিকেলের ভয়াবহ তাণ্ডব শেষে কেউ ইলেকট্রিসিটির লাইন জ্বালাতে পারেনি। কি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল বিকেলের শেষ দিকে। চারধার বিদঘুটে অন্ধকার করে কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল। পূর্ণ তেমন বাদলা দিনে আল্লাহকে ডাকছিল। ওর মন পূর্বের জন্য অশুভ পূর্বাভাস তিল তিল করে টের পাচ্ছে। পূর্ণতা পাগলের মতো অস্থির হয়ে উঠেছিল। রুমে ঢুকে দরজা লাগিয়ে জঙ্গলের পেছন জানালায় তাকিয়ে তাকিয়ে অঝরে নিঃশব্দে কাঁদছিল। প্রবল হাওয়ায় গ্রামাঞ্চলে ইলেকট্রিসিটির বোর্ড লাইনে দারুণ সমস্যা হয়, যার ফলাফল পুরো 8টা গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভয়াবহ অন্ধকারে তলিয়ে আছে পুরো গ্রাম। শ্রেয়া জোর করে পূর্ণতার রোজা খুলে কিছু হালকা নাস্তা খাওয়ায়। মাথায় হাত বুলিয়ে ঠোঁটের কাছে দুধের গ্লাস এঁটে অভয় বাণীতে শোনায়, ভাইয়া সুস্থ থাকবে পূর্ণতা। তুই যদি নিজের অবস্থা খারাপ করে ফেলিস, ভাইয়া খুশি হবে বল? কষ্ট পাবে না? পূর্ণতা দুধের গ্লাসে চুমুক দিতেই টুপ করে গাল ভিজিয়ে অশ্রুকণা পড়ে। শ্রেয়ার কষ্ট হয় অনেক। বেস্ট ফ্রেন্ড নামক মানুষটাকে বেষ্টনীর মতো আগলে রেখেও কষ্ট পোহাতে হচ্ছে। শ্রেয়ার খুব দুঃখ লাগে, অদ্ভুতভাবে কান্নাও পায়। আয়মান পূর্ণতার বিয়ের বাজার সদায় ব্যস্ত থাকলেও এক মুহূর্তের জন্য পূর্ণতার কাছে এসে সাহস জুগিয়ে বলে, ভাই তোরে কি শিখাইলো ভুইলা গেছোস? তুই হইলি পারফেকশন মানে বাংলায় পূর্ণতা। হুদাই কাইন্দা লাভ আছে বল? ভাইয়ে দেখ কেমনে এন্ট্রি মারে, তোরে দেখিস কেমনে চমকায় দেয়। তুই সিরে খাইয়া লাইয়া ফিটফাট হ, ভাইয়ে যে সারপ্রাইজ দিব তুই কাইত হয়ে যাবি নে। পূর্ণতা দুঃসময়ের মধ্যেও আয়মানের কথায় হাসে, খুবই মৃদু ভঙ্গিতে হেসে চোখের পানি ছেড়ে দেয়। খোদেজা যেই থাপ্পড়টা মেরেছিল এখনও ছাপ বসে আছে কালে। আনিস আপাতত নিজের মতোই দিহানের সাথে টাইম পাস করছে। দিহানের মতো সহজ সরল ছেলেকে নিজের রুমের মায়ায় মোহিত করে ভুলিয়ে ভালিয়ে রাখছে আনিশা। আনিশার মনে চাপা ক্ষোভ। পূর্ব কেন বিশ্বাসঘাতকতা করলো? পূর্ণতাকে কেন বিয়ে করতে চাইছে? আনিশার এখনও স্পষ্ট মনে আছে পূর্ব কিভাবে আনিশার কানের নিচে চর বসিয়ে রাগে হনহন করে বলেছে, তোমার বোঝা উচিত তোমার প্রপোজাল একসেপ্ট করার পর নিজেকে অনেক বুঝিয়েছি তোমাকে প্রতি ফিল করার জন্য। যেভাবে তুমি উল্টাপাল্টা কাজ করো আমার মনকে আমি বুঝিয়েছি সেভাবে করতে। বাট উইথ গ্রেট সরো এই মন কোনোভাবেই তোমার প্রতি টান অনুভব করছে না। আমার দোষ নেই, সরি। তোমাকে আমি আগেই বলেছি প্রেম ভালোবাসা দুটো দুই ব্যাপার। প্রেমের বেলায় মন কাজ করবে, ভালোবাসার বেলায় মন ও শরীর দুটোই সচল থাকবে। আমি তোমার সাথে নর্মাল প্রেমটাই করতে পারছি না, ভালো কিভাবে বাসবো? আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমার দ্বারা তোমাকে বিয়ে তো দূর, রিলেশন টিকানোর অ্যাবিলিটি নেই। প্লিজ নিজেকে সস্তা বানানো বন্ধ করো, আমি তোমার প্রতি ফিল করতে পারছি না। আনিশা এখনো পূর্বের কথাগুলো সতেজ ভঙ্গিতে ভাবে, যেন কানের মধ্যে রিন রিন করে এখনো বাজছে। পূর্ব তাহলে পূর্ণতাকে ভালোবেসে ফেলেছে? কখন? কিভাবে? কবে? আনিশা 3 বছর ধরে রিলেশন ট্যাগ লাগিয়ে পূর্বের গার্লফ্রেন্ড হিসেবে যে সুনাম অর্জন করেছিল, পূর্ণতা বউ হিসেবে কেন সেটা গোপন থাকছে? কেন শহরে বিয়েটা হচ্ছে না? পূর্ব কি চায় না ওর রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য পূর্ণতার কিছু হোক? তাহলে আনিশা যখন গার্লফ্রেন্ড ছিল, যদি পূর্বের শত্রু দলের কারণে কোনো ক্ষতি হতো, এতে পূর্বের কোনো ভ্রুক্ষেপ বা কষ্ট হতো না। তার মানে পূর্ণতার ভালোর জন্যই নিজের বুদ্ধি খাটিয়ে প্রতিটা গুটি ফেলছে। পূর্ণতাকে বাঁচানোর জন্যই পূর্বর যত ভয়ঙ্কর কারসাজি। পূর্ব কি নিষ্ঠুর! তোমার সুখ আমার সহ্য হচ্ছে না পূর্ব। তুমি আমার খালাতো বোনের স্বামী হতে চলেছ, তবুও তোমার সাথে পুরানো হিসাব চিন্তা করলে বুক ঠেলে অভিশাপ আসে। শুধুমাত্র তোমার জন্য আমার খালাতো বোনের জীবনে দুর্ভিক্ষ নামবে পূর্ব। কেবল তুমি দায়ী পূর্ণতার প্রতিটা কান্নার জন্য।
আনিসের খারাপ লাগে পূর্ণতার কথা চিন্তা করলে, যার মনটা সবার জন্য কাতরায়, পরিবারের প্রতিটি মানুষের জন্য ভাবে, সবাইকে কতটা ভালোবাসে। অথচ নিয়তি দেখো, সেই মিষ্টি পরিপূর্ণতা পূর্ব নামক রাজনৈতিক পথিকের জন্য অস্থির হয়ে ওঠে। হায়রে লীলা খেলা। আকাশে মেঘের মতো আমার জীবনে অনুভূতি এসেছিল, সেই মুখগুলো বৃষ্টি না দিয়েই উধাও হয়ে গেল। এখন শ্বাস প্রশ্বাস শুরু টানছি আমি। আমার জীবনে আর নেই তুমি। আনিশা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আকাশের পানে তাকিয়ে রইল। কি ব্যথা হচ্ছে বুকে। এই ব্যথা কমবে কবে? কবে রেহাই পাবে অতীতের একতরফা ভালোবাসা থেকে? হারিকেনের পলতে নামানোর কারণে নিভু নিভু আলোতে ভুতুড়ে পরিবেশ ধারণ করেছে রুমের মধ্যে। মাথার উপর টিনের চালে গাছের ডালপালার ধাক্কাধাক্কি চলছে। কি বিদঘুটের শব্দ! বাইরে এখনো হো হো প্রতিধ্বনির বাতাস। যেন বাতাস বলছে, হে মানব সমাজ, আমাকে ভয় করো। একদিন এভাবে আমি আল্লাহর পক্ষ হতে কিয়ামতের নিদর্শন পাব। তোমাদের এই রঙিন দুনিয়া ধুলোয় ধূলিসাৎ করে গুড়িয়ে দেব। পূর্ণতার চোখ দুটো ভীষণ ফলে ওঠায়, পাতা দুটো প্রচণ্ড ভারী হয়ে আছে। চোখ খুলতেও হিমশিম খাচ্ছে সে। পূর্ণতার অকারণে কান্নার রহস্যটি সবার কাছে মেয়েদের বিদায়কালীন কান্নার সুর মনে হচ্ছে। আগামীকাল পূর্ণতা সবাইকে ছেড়ে নতুন পরিবেশে নতুন পরিবার পাবে, তাই হয়তো বুকের ভেতর কান্না ঠেলে চোখ উজাড় করে কাচ্ছে। কিন্তু রহস্য সবসময় রহস্য হয়ে থাকতেই পছন্দ করে বেশি। পূর্ণতার কান্নার রহস্য এখনও সবার অজানা, শুধু দু একজন জানত আসল কারণটা। পূর্ণতা লম্বা হয়ে বিছানায় শুয়ে কপালের উপর কবজি উঠিয়ে উল্টে রেখেছে। হঠাৎ ফোনের টুংটাং রিংটোনটা বেজে উঠলে কপাল থেকে কবজি সরিয়ে বামে তাকায়। ফোনের সাদা আলো জ্বলজ্বল করছে। হাত বাড়িয়ে থাবার মধ্যে ফোন মুঠো করে আনলে চোখের পাতা ঝাপটা মেরে পরিষ্কার করে তাকায়। কমরেড ইজ কলিং। লাফ দিয়ে উঠে বসে শক্ত হয়ে যায় পূর্ণতা। চোখ দুটো হাটের উল্টো পিঠে তাড়াতাড়ি মুছে রিসিভ করে কানে লাগায়। বুকটা কি ধুকপুক করছে। হৃদযন্ত্রটা এই বুঝি ফেটে গিয়ে বীভৎস কারবার করে ফেলবে। হ্যালো, পেছনের দরজা খুলে একটু বাইরে আসো না। একটু আসো প্লিজ। পূর্ণত উত্তর দেওয়ার মতো সময় নষ্ট করতে চায় না। থুপথাপ খাট থেকে পা ফেলে ফোন বিছানায় রেখে দরজার ডাসা খুলে দেয়। এই পেছনের দরজা দিয়েই পূর্ব গতবার দেখা করে গিয়েছিল। আজ পূর্ণতা ন্যানো সেকেন্ড পর্যন্তও দেরি করতে চাচ্ছে না। বাইরে বাতাসের সাথে হালকা বৃষ্টি বইছে। যে কোনো মুহূর্তে আকাশ চিরে বৃষ্টির ফোয়ারা নামবে। পূর্ণতা কোনো মতে হারিকেনটা নেওয়ার মতো বিবেকে ছিল, নাইলে বাইরে যে অন্ধকার, কেউ এক হাত দূরে দাঁড়ালেও কিচ্ছু বোঝা যাবে না। পূর্ণতা হারিকেনের পলতে বাড়াতে বাড়াতে ডানে বামে চোখ ঘুরাতেই হঠাৎ স্থির হয়ে গেল। শরীরের সবকটি পশম কাটার মতো মাথাচাড়া দিয়ে উঠল। পূর্ণতার গলা শুকিয়ে যেন রৌদ্রতপ্তের কাঠ হয়ে গেল। কালো গাড়ির দরজা খুলে পূর্ব ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। চোখের চাহনি ক্লান্তিকর, উদ্ভ্রান্ত, দুর্বল। শরীর এমন হয়েছে যে কোনো মুহূর্তে ধূপ করে মাটিতে নেতিয়ে পড়বে। গাড়ির জানালা সহ সব কাচ ভাঙা। বাতাসে পূর্বের চুল এলোমেলো হয়ে উঠছে। পূর্ণতা হারিকেন হাতেই দৌড়ে গিয়ে পূর্বের সামনে দাঁড়ালো। পূর্বের গালে হাত রাখতেই ঠোঁট ভেঙে কেঁদে দিল। কি হাল হয়েছে পূর্বের! এই কি সেই পূর্ব যার খান খান করা পড়ে যাওয়া বুকটায় একটু উষ্ণ ছোঁয়া বসিয়েছিল? পূর্ব হাতের উপর ভর করে এতক্ষণ দাঁড়িয়েছিল। হঠাৎ পূর্ণতার কাঁধে থুতনি রেখে নিজের শরীর ছেড়ে দিল। অসম্ভব ক্লান্তিজনক দুর্বল গলায় আস্তে আস্তে বলে উঠল, আমার মাথা ঘোরাচ্ছে পূর্ণ, খারাপ লাগছে। ফিসফিস কণ্ঠে বলতে বলতেই পূর্ব গা ছেড়ে দিতে শুরু করলো। পূর্ণতায় এক হাতে হারিকেন আঁকড়ে পূর্বকে আগলে ধরে ভেতরে নিয়ে বিছানায় শোয়ায়। দরজা ভালো মতো আটকে দিয়ে হারিকেন জায়গা মতো রাখে। এই মুহূর্তে মা না আসলেই চলে। পূর্বকে এই অবস্থায় দেখলে বাড়ি মাতিয়ে তুলবে। মেইন দরজা তথা সামনের দরজায় ছিটকিনি আটকে দিয়ে পূর্বের কাছে গিয়ে বসে পূর্ণতা। পূর্বের সাদা পাঞ্জাবি আর সাদা নেই, ময়লায় ধূসর বর্ণে লেপ্টে গেছে। কিছু কিছু জায়গায় ছোপ ছোপ শুকনো রক্তের দাগ। হাতের নানা জায়গায় কাটাছিড়া। চুলগুলো উস্কো খুস্কো। চোখ মেলে তাকানোর জো পাচ্ছে না পূর্ব। পূর্ণতা দ্রুত শ্রেয়াকে ফোন করে। একা একা বাড়ি ভর্তি মানুষের সামনে পূর্বের দেখভাল কিভাবে করবে? হ্যালো হ্যালো শ্রেয়া, শ্রেয়া শোন, গোসলের মগ দিয়ে এক মগ পানি নিয়ে আয় প্লিজ। কোনো কারণ জিজ্ঞেস করিস না, জলদি আয় প্লিজ। সাথে একটা কাপড় আনিস। শ্রেয়া পূর্ণতার আচমকা আদেশের সূত্র মেলাতে পারে না। পানি কেন লাগবে? শ্রেয়া কথা মতো মগ ভর্তি পানি ও নরম কাপড় নিয়ে দরজায় টোকা দিলে পূর্ণতা ঝটপট সব হাতে নিয়ে ফিসফিস করে বলে ওঠে, পূর্ব এসেছে, তুই বারান্দা চৌকিতে বসে পাহারা দে। আচ্ছা। শ্রেয়া মনে মনে খুশি হয়ে আজ্ঞা পালনে ব্যস্ত হয়। পূর্ণতা দরজা লাগিয়ে বিছানার উপর মগ রেখে কাপড় ভিজিয়ে বাড়তি পানি চিপড়ে পূর্বের মুখ মুছে দেয়। পাঞ্জাবি খুলে ভেজা কাপড় দিয়ে গা মুছে দিয়ে পূর্বের কাটা জায়গায় মলম লাগিয়ে দেয়।
পূর্ব অবচেতন হয়ে শুয়ে আছে। কোনো হেলদোল নেই ওর। কোনাবাড়ি যাওয়ার পর সেই শুনশান এলাকায় কি হয়েছিল এখনও ধূপের বেড়াজালে রহস্য। পূর্ণতা ময়লা পাঞ্জাবি ঘরের এক কোণে থাকা আলনার উপর মেলে দিয়ে ফিরে এসে পূর্বের জুতা খুলে দেয়। টিনের উপর বৃষ্টির ঝনঝন শব্দ শুরু হয়েছে। বৃষ্টির দাপটে খেলা কেবল শুরু। কখনই বৃষ্টির মুষড়ে পড়া থামে কে জানে। প্রকৃতি এখন ঠান্ডার চাদরে গা ঢেকে নিয়েছে। পূর্ব এখন ঘুমাচ্ছে। হারিকেনের আলোয় কেমন সুন্দর মনোরম অন্যরকম লাগছে পরিবেশটা। টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দ, বৃষ্টি মাটির সোদা গন্ধ, পাতার ফাঁকে ফাঁকে বেড়ে ওঠা নব্য ফুলের সুবাস। হারিকেনের মৃদু আলো বদ্ধরুমে গ্রামের সতেজতায় নিজের মধ্যে অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। এই শান্তি শহরে জীবনে উপভোগ করা যায় না। পূর্ণতা পরম শ্রান্তিতে পূর্বের কপালে ঠোঁট বসায়। ঠোঁট বসাতেই কেঁদে দেয় আবার। দুহাতে পূর্বের মাথা আঁকড়ে বালিশ থেকে মাথা উঁচুতে তুলে চোখ দুটিতে চুমু খায়। চোখের কোণা থেকে জল গড়িয়ে পূর্বের কানের পাশ ঘেঁষে গড়ায়। পূর্ব হালকা করে চোখ খুলে তাকায় পূর্ণতার দিকে। বিড়বিড় করে বলে, প্রচুর কষ্ট দিয়েছি, কেঁদো না, আমার খারাপ লাগছে। পূর্ণতা ফোপাতে যেয়েও ঠোঁট কামড়ায়। কান্নার শব্দ হুট করে ঘরের বাইরে চলে গেলে কেলেঙ্কারি হতে পারে। পূর্ণতা হেঁচকি তুলতে তুলতে নিজের ঠোঁট কামড়ে চোখ কুচকায়। পূর্বের শরীর এখনও প্রচণ্ড ব্যথায় টনটন করছে। তার চেয়ে বেশি ব্যথা হচ্ছে বুকে। চোখের পানিগুলো বুকের ভেতরে তীরের মতো ছিন্নভিন্ন করে দিচ্ছে। পূর্ব ঠোঁট শক্ত করে ধীর গতিতে হাত উঠিয়ে পূর্ণতার কানের পাশে রাখে। পূর্ণতা কান্নারত কুচকানো চোখ খুলে তাকালে পূর্ব ছোট্ট নিঃশ্বাস ছেড়ে ঢোক গিলে বলে ওঠে, কান্না করো না পূর্ণ, একটু থামো। পূর্ণতা কান্না অবস্থায় ধীরাজভাবে মাথা ডানে বামে নাড়ায়। সারমর্ম এই, আমি কান্না থামাতে পারছি না পূর্ব। ফোঁস করে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে পূর্ব। শরীরের প্রতিটি অঙ্গ বিষের মতো যন্ত্রণা করছে। কোনোভাবেই এই যন্ত্রণার আখ্যা পূর্ণতাকে বুঝতে দেয়া যাবে না। পূর্ণতা বিছানায় উঠে মাথার কাছে খাটের সাথে হেলান দিয়ে পূর্বের মাথা কোলে তুলে নেয়। চুলের ভেতর আঙ্গুল ডুবিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই পূর্ব বদ্ধ চোখে ধীর কণ্ঠে বলে ওঠে, এখনো কাঁদছ? চুপ করো পূর্ণ, আমি তো ঠিক আছি, প্লিজ কেঁদো না, একটু শোনো আমার কথা। পূর্ণতার নাক টেনে কামেজের হাতায় চোখ ডলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। পূর্বের মুখের উপর ঝুঁকে কপালে চুমু দিতেই পূর্ব ঠান্ডা হতো গলায় বলে ওঠে, কষ্ট পাচ্ছ খুব? পূর্ণতা মাথা তুলে আরেক দফায় কামেজের হাতায় চোখ ঘষে। কান্নার হিড়িকে এখনও হেঁচকির তালে তালে কাঁপছে পূর্ণতা। পূর্বের মাথায় নরম স্পর্শে হাত বুলিয়ে দিচ্ছে। টিনের ফুটোয় চোখ বসিয়ে ডানের লাকড়ি ঘর থেকে দেখছে আনিশা। পূর্ণতা যখন শ্রেয়ার হাত থেকে সন্দেহজনক ভঙ্গিতে মগ নিচ্ছিল, দূর থেকে আনিশা সেটা দেখতে পেয়েছিল, যার দরুন এখন সে লাকড়ি ঘরের ফুটো দিয়ে পূর্ব পূর্ণতার অবস্থা দেখছে। আনিশার হাত অজান্তেই আঁচলের সাথে মুচলেকা করছে। দাঁতে দাঁত চিবিয়ে চোখ দিয়ে পানি পড়ছে। ফুটো দিয়ে আরও দেখে। চোখ দুটোকে ফুলিয়ে কি করেছো পূর্ণ? শাশুড়ি আম্মাজান তোমায় বকেনি? পূর্ণতা এ প্রশ্নের জবাবে কিছুই বলেনি। পূর্বের সাথে এ যাবৎ একটা কথা উচ্চারণ করছে না। পূর্ব বুঝতে পারে সহ্য ক্ষমতার বেশি কষ্ট পেলে মানুষ মুখের ভাষা হারিয়ে ফেলে, বাকরুদ্ধ হয়ে চরম সীমায় দুঃখভোগ করতে থাকে। পূর্ণতার কথা না শুনলে শান্তি পাবে না পূর্ব। এই মেয়ে চুপ থাকলে আরও ভয়ানক কাণ্ড ঘটতে পারে। দেখা যাবে বিয়ের পরও কথা বলছে না। পূর্ব কিছুটা নির্লিপ্ত গলায় বলে ওঠে, আমি যদি জীবিত না এসে লাশ হয়ে ফিরতাম কেমন লাগতো? শুধু শুধু কাঁদছো কেন? আমি আগেই বলেছি আমার সাথে থাকা মানেই কষ্ট ভোগ করা। তুমি কথা শোনোনি, এখন কেন কাঁদছো বলো? জবাব দাও পূর্ণতা। পূর্ণতা কয়েক মিনিট স্তব্ধ হয়ে পিটপিট করে তাকিয়ে থাকে পূর্বের দিকে। মাথার উপর ভীমরোল বুঝি ভো ভো করে উঠছে। হঠাৎ পূর্বের উপর নিচু হয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় পূর্ণতা। পূর্ব অবাক, ভেবেছিল এমন অলক্ষণে কথার জন্য থাপ্পড় খাবে। উল্টো পূর্ণতা আদর করছে। টিনের ফুটো থেকে চোখ সরিয়ে আঁচলে চোখ ঢাকে আনিশা। কোথায় পূর্ণতার জায়গায় নিজে থাকতো, অথচ নিষ্ঠুর ভাগ্যের পরিহাসে আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে হচ্ছে আজ। আনিশা পা চালিয়ে লাকড়ি ঘর থেকে বেরিয়ে যায়, চলে যায় নিজের রুমে। দিহান খাটে শুয়ে চুপচাপ বইয়ের পাতা উল্টাচ্ছে। আনিশা দরজায় পিঠ দিয়ে পেছনে থাকা হাত দিয়ে দরজা লাগিয়ে দেয়। দিহান বই থেকে মুখ তুলে সচকিত চোখে আনিশার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, কোথায় ছিলে? দরজায় দাঁড়িয়ে আছো কেন? আসো, বসো। আনিশা গুটি গুটি পায়ে দিহানের পাশে খাটে উঠে বসে। দিহান খুব মনোযোগ দিয়ে বইয়ের প্রতিটি পৃষ্ঠা উল্টাচ্ছে। আনিশা দিহানের বুকে হাত রেখে বলে, এই শুনো না। দিহান বইয়ে চোখ রেখেই বলে, বলো, শুনছি। একটু কোলে মাথা রেখে শুবে, আমি তোমার চুলে হাত বুলিয়ে দিব।
দিহানের কানে যেতেই ধপ করে বই বন্ধ করে আনিশার কোলে মাথা রাখে। দিহান প্রচণ্ড খুশি হয়। আনিশা যেই দিহানের মাথায় হাত বুলাবে অমনি ধাক্কা দিয়ে দিহানকে কোল থেকে সরিয়ে খাট থেকে নেমে যায় আনিশা। আনিশার এখন কাণ্ডে দিহান আশ্চর্য হয়ে গেছে। আনিশার উদ্ভট উদ্ভট আচরণগুলো খুব ঘায়েল করে দিহানকে। কেন এই অমানসিক অত্যাচার দিহান বুঝতে পারে না। আনিশা, তুমি এমন করলে কেন? ঘাড়ে ব্যথা পেয়েছি তো। কি হয়েছে তোমার? আনিশা সেখান থেকে সরে এসে জানালা খুলে বৃষ্টির ছাটে গা হেলায়। দিহানের প্রশ্নে মাথা ঘাঁটতে ইচ্ছে করছে না ওর। দিহান কখনো ওর পূর্ব হতে পারবে না, চাইলেও না। গত কয়েকদিনের সমস্ত রাগ জিদ ক্ষোভ একত্র করে ঢেলে দিচ্ছে পূর্বের ঠোঁটের উপর। বেশ খানিকটা সময় পেরোলে পূর্বকে ছেড়ে দেয় পূর্ণতা। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে দুজনেই। পূর্ব আহত গলায় তাচ্ছিল্য করে বলল, কি করলে তুমি পূর্ণ? ঠোঁট কেটে দিলে? আমার উপর এত রাগ? পূর্ণতা হারিকেনের আলোয় স্পষ্ট দেখতে পেল পূর্বের ঠোঁটে রক্ত। পূর্ব হাত দিয়ে রক্ত মোছার চেষ্টা চালাচ্ছে। পূর্ণতা পূর্বকে কোল থেকে নামিয়ে হেঁটে হেঁটে লাগেজ খুলে তুলোর প্যাকেট থেকে তুলো ছিঁড়ে আনে। পূর্বের হাত সরিয়ে কাটা ঠোঁটে তুলো চেপে ধরতে মৃদুকলায় বলে ওঠে, যেখানে তুমি আমার রোগ বানিয়ে দিয়েছ সেখানে রাগ থাকলে সমস্যা কি? পূর্ব অবাক হতেই হঠাৎ ফিক করে হেসে দিয়ে বলে ওঠে, কি বললে? পর্ব ২৪। পূর্ব ঠোঁট টিপে আলতো হেসে প্রশ্নের আশায় ভ্রু নাচালে পূর্ণতা লজ্জায় অন্যদিকে তাকায়। এই মুহূর্তে কিচ্ছু বলতে চাচ্ছে না পূর্ণতা। পূর্বের হাসি দেখলে নির্ঘাত ঘন ঘন ফিট খেতে হবে। যখন পাশে থাকবে না তখন কেমন কষ্ট হবে এই হাসির কল্পনা করলে। আশ্চর্য, তুমি লজ্জা পাচ্ছ কেন? নিজেই তো বললে আমি তোমার রোগ বাঁধিয়ে ফেলেছি। কি রোগ বাঁধলাম তাই তো বললে না। বলো, কি হলো? তুমি প্রেগনেন্ট? পূর্ণতা ভ্রু কুচকে ঠোঁট উল্টে রাগত ভঙ্গিতে বলে উঠল, তুমি আমার কাছে ১৫ মিনিটের বেশি থেকেছ? আউলফাল কথা না বললে চলে না? পূর্ব তাচ্ছিল্যপূর্ণ হাসিতে পূর্ণতার হাত টেনে বুকে রেখে বলে ওঠে, তুমি কি চাচ্ছ আমি ১৫ মিনিটের বেশি থাকি? পূর্ব এখন কোন ইঙ্গিতে কথাটা বোঝাচ্ছে তা বুঝতে পেরেছে পূর্ণতা। কপালে জোরালো রেখায় ভাঁজ ফেলে ভ্রু দুটো তীব্র কুচকে টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল পূর্বের বুক থেকে। কোল থেকে পূর্বের মাথা নামিয়ে বালিশে শুইয়ে বিছানা থেকে নামতেই পূর্ব কৌতূহল কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ? আমি কিচ্ছু খাবো না। ফজরের আজানটা দিলেই চলে যাব। কতদিন ধরে না খাওয়া? পিটিয়ে কি করেছে তোমার শরীর? আয়নায় একবার দেখবে? আমি এসবে অভ্যস্ত পূর্ণ। তুমি প্লিজ ঝামেলা করো না। আমার পাশে কিছুক্ষণ বসো। পাশে বসলে কি হবে? শরীর কি আগের মতো সুস্থ হবে? আমি কি মেডিসিন? মোটেও না। তুমি মেডিসিন কেন হবে? আজব। পাশে থাকতে বলেছি, শুধু চুপ করে পাশে বসো। আমার রাগ তোলো না। শেষের কথাটা রাগে স্বরের মতো দৃঢ় কণ্ঠে বলল পূর্ব। পূর্ণতা শুকনো গলায় ঢোক গিলে ছোট্ট নিঃশ্বাস ফেলে আবার পা উঠিয়ে পূর্বের কাছে বসল। পূর্বের কথার খেলাফ পূর্ণতা কখনোই করতে পারবে না বা করতে চায় না। পূর্ব চোখ বন্ধ করে আছে এখন। একটু আগের হাসির ঝিলিকে মেতে ওঠা স্নিগ্ধ মায়াময় মুখটা আচানক রাগের আক্রোশে গম্ভীর রূপ ধারণ করেছে। পূর্ণতা চুপচাপ শান্তশিষ্ট ভঙ্গিতে পূর্বের মাথায় হাত বুলিয়ে নিস্তব্ধ রুমের খোলা জানালার বাইরে অন্যমনস্ক হয়ে আছে। বাতাসের সাথে ঝুম বৃষ্টি মিলেমিশে প্রকৃতিতে কি কঠিন তাণ্ডব করছে, কি ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে পুরো পৃথিবী বিধ্বস্ত করার চেষ্টায় ক্ষেপণাস্ত্রের মতো মহড়া ছুটছে এই ঝড় বৃষ্টি। বৃষ্টির দিনে অজানা কারণে মন উদাস হয়ে যায়। ভীষণ একা লাগে। কাউকে কিচ্ছু বলা যায় না কেন একা লাগছে। পূর্ণতা শুধু ভাবছে, যদি এই মানুষটার কিছু হতো তাহলে কি হতো পূর্ণতার? মরে যেত? মানসিক ভারসাম্য হারিয়ে ধুকে ধুকে বাঁচত? ঠিক কি হয়েছে পূর্ণতার? কেন এই পূর্ব নামক মানুষটার জন্য মন কাঁদে? এই মানুষটা কেমন অসুখের মতো পূর্ণতার ঘুম শান্তি সুখ সব কেড়ে নিয়েছে। পেনড্রাইভে ভাইরাস ঢুকলে পুরো কম্পিউটার যেমন অচল হয়ে যায়, তেমনি প্রিয় মানুষটা মনের ভেতর একবার ঢুকলে সচল মস্তিষ্কের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। আমার দিকে একটু ঝুঁকো তো পূর্ণ, কাজ আছে। পূর্ণতা চিন্তার চাদর ছিদ্র করে আদেশ সূচকে বলে উঠল পূর্ব। পূর্ণতা জানালা থেকে মুখ সরিয়ে পূর্বের দিকে ঝুঁকতেই হঠাৎ মাথায় একগুচ্ছ চুল খাবলে পূর্ণতার নাকে কামড় দিলে ব্যথায় শিউরে ওঠে নিচু গলায় বলে উঠল পূর্ণ, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো। চুলের মুঠো আলগা করে ছেড়ে দিলে পূর্ণতা হাতে নাক জ্বলে চোখ কুচকায়। চোখে পানি এসে গেছে ওর। মনে হচ্ছে নাকের নিচটা নেই, ছিঁড়ে আলাদা হয়ে গেছে। ভীষণ ব্যথা করছে। পূর্ব ভাবলেশীন গলায় গম্ভীর ভঙ্গিতে বলে উঠল, এর চেয়ে কয়েক গুণ বেশি ব্যথা তুমি দিয়েছ। আমি তো চেঁচানোর সুযোগটা পর্যন্ত পাইনি, ঠোঁট কেটে দিয়েছ। যাই হোক, তোমার ফোন কোথায়? পূর্ণতা এখনো ব্যথায় চোখ মুখ কুচকে আছে।
পূর্বের কথায় কোনো হেলদোল নেই ওর। পূর্ব বালিশের কাছে হাতড়ে হাতড়ে ফোন বের করে কাকে যেন কল করে। পূর্ণতা মাথা নুইয়ে কামিজের শেষ প্রান্তটা দিয়ে চোখের কার্নিশ মুছে ফেলে। পূর্বকে তাহলে শোধবোধ করলো? অসভ্য লোক। নাকি কেউ কামড় দেয়? কি করে কাল সকালে হলুদের আয়োজনে বসবে? কি উত্তর দিবে ও? হ্যালো আপি। এই শোন, এই কি আশ্চর্য ঢং দেখাচ্ছিস কেন? থাপড়ানো উচিত তোকে। ছোট ভাইয়ের সাথে ফাজলামো করিস? ফোন কাটবি না, গাড়ি পাঠা, আমি পূর্ণতার বাড়িতে। আমার প্রশ্ন করছিস? তোর প্রশ্নের তুই কি এখন গাড়ি পাঠাবি নাকি বকবক করতেই থাকবি? বললাম না বাড়ি এসে বলছি। এত অধৈর্য হচ্ছিস কেন? আচ্ছা, ওয়েট করছি। পূর্ব কলটা কেটে দিতেই পূর্ণতা প্রচণ্ড উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি চলে যাচ্ছ? কেন যাচ্ছ? থাকো না। পূর্ব ফোনটা বালিশের তলায় রেখে দু হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসতেই বলে উঠল, আমি ঘুমাবো। ঘুমাও, এখানে ঘুমালে সমস্যা কি? পূর্ব এমন করে তাকালো যেন পূর্ণতা একটা বিশ্বগাধা। পরক্ষণে চোখ সরিয়ে ফ্লোরে পা ফেলে এদিক ওদিক চোখ বুলাতে পাঞ্জাবির অস্তিত্ব আলনায় দেখতে পেয়ে এগিয়ে গেল। গায়ে পাঞ্জাবি জড়াতেই বলে উঠল, তোমার সাথে থাকলে আমি পাগল হয়ে পাবনার আসামিতে রেকর্ড করব, বুঝছো? কেন? পূর্ণতার ব্রু কুঞ্চিত প্রশ্ন। তুমি যে আমার বউ সেটা তোমার মা নিশ্চয়ই জানে না। এখন যদি ভুল করে তোমার রুমে আমাকে দেখে, চটা কে খাবে? তুমি। আসো, বিদায় দাও। কি হলো, বসে আছো কেন? পূর্ণতা বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে আকাশের মতিগতি দেখতে লাগলো। বাইরের আবহাওয়াটা ভালো না। এখন কি চলে যাওয়াটা ঠিক হবে? পূর্ব এক কথার মানুষ, যা বলবে করেই ছাড়বে, কারোর কথা কানে নেবে না। মৃদু শ্বাস ছেড়ে পেছনে ঘুরতে পূর্ণতা দেখে পূর্ব পাঞ্জাবের পকেটে হাত গুজে আকাশের চোখ রেখে দাঁড়িয়ে আছে। পূর্ণতা মাথা নিচু করে ফ্লোরে তাকিয়ে রইল। মনে মনে বলছে, পূর্ব, এই বৈরী আবহাওয়ায় তোমার যাওয়া লাগবে? মা চর মেরে আমার গাল শেষ করে দিক, সমস্যা নেই তো, তুমি রিস্ক নিয়ে যেও না। কিচ্ছু বলতে পারল না। ফ্লোরের ঠান্ডা পাটাতনে শব্দযোগে নিঃশ্বাস ছাড়ল পূর্ণতা। হঠাৎ পূর্ব কয়েক পা এগিয়ে পূর্ণতা নিচু করে রাখা মাথাটার পেছনে চাপ দিয়ে বুকে ঠেলল। পূর্ণতা জড়িয়ে ওকে ধরল না। পূর্বের অন্য হাতে পকেটে গোজা। ওর মাথায় থুতনি বসিয়ে আকাশ ফেটে শব্দহীন বজ্রপাতের ভয় দেখানোর খেলা দেখতেই বলে উঠল, থাকো তাহলে, কাল এসে নিয়ে যাচ্ছি। পূর্ণতা ঠোঁট বেদ করে তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, মিটিংয়ের দিন কি হয়েছিল? পূর্ব চোখ বন্ধ করে পূর্ণতার মাথায় চুমু দিয়ে বলে উঠল, কিচ্ছু হয়নি। মাথা থেকে হাত সরিয়ে পূর্ণতাকে ছেড়ে দিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। পূর্ণতা দরজা আটকানোর মনোবল পেল না। ফ্লোরে বসেই টিনের দেয়ালে মাথা ডানে হেলিয়ে দিল। বৃষ্টির ছাট ঘরে ঢুকছে, পূর্ণতাকে তিল তিল করে ভিজিয়ে দিচ্ছে। মেঘের গর্জনে আকাশ চিরে প্রকৃতি ফর্সা হয়ে আবার আধালে মিলিয়ে যাচ্ছে। পূর্ণতা বৃষ্টির পানি ছোঁয়ার জন্য বাইরে হাত এগিয়ে দিলে 5 আঙ্গুলের মুঠোবন্দিতে বৃষ্টির পানি জমা হয়ে হাতের উল্টো পিঠ দিয়ে লম্বা হয়ে পানি পড়ছিল। ঠান্ডা হিমশীতল পানি স্পর্শ করে মনে মনে বলে উঠল, তার জীবনের দুঃখগুলো আমার হয়ে উঠুক, আমার জীবনের শান্তিগুলো তার হাসিতে ফুটুক। সকাল 7টা হলেও বাড়ির মধ্যে বেলা 12টার মতো হরদমে কাজ চলছে। পূর্ণতার বাবা লুঙ্গি উঠিয়ে হাঁটুতে বেঁধে কর্মচারীর মতো বাবুর্চির পাশে হাত লাগাচ্ছে। পূর্ণতার মা খোদেজা, মামি আইমানের মা মাচাঘর থেকে মশলার ব্যাগ এনে পূর্ণতার বাবাকে দিচ্ছে। পূর্ণতার খালারা শ্রেয়ার মা মিলে কোমর বেঁকিয়ে ঝাড়ু দিচ্ছে উঠোন। ওয়াকিল আইমানরা দেখছে টেবিল চেয়ারের ডেকোরেশন। এত সব আয়োজনের মধ্যে এলাকার বেশি কাউকে দাওয়াত দেয়নি ওরা। খুবই ঘরোয়াভাবে অতি অল্প মানুষের উপস্থিতিতে বিয়ে পড়ানো হবে। যত কম মানুষ তত ভালো। কিন্তু কেন পূর্ব এই প্রস্তাব জারি করলো কেউ জানে না এখনো। শহরে হলুদ লাগানো হয় বিয়ের একদিন পূর্বে সন্ধ্যার দিকে, কিন্তু গ্রামের লোকজন ঐতিহ্য হিসেবে হলুদ ছোঁয়ানো হয় বিয়ের দিন সকালে। হলুদের জন্য ঠিক 10টার সময় ধার্য করেছে মহিলারা। পূর্ণতার জন্য হলুদ বাটায় বসেছে ওর ফুপিরা। পিঁড়িতে বসে মাটির উপর চটের বস্তা বিছিয়ে তার উপর পাটা রেখে হাত দিয়ে হলুদ পিষছে। আনিশা, তানিয়া, শ্রেয়া পূর্ণতার রুমে সাজগোজের সরঞ্জামা দিয়ে আয়নার কাছে সাজাচ্ছে। বিছানার উপর গহনা শাড়ি রেখে নিজেদের পোশাক নিয়েও আলোচনা হচ্ছে। পূর্ণতা, তুই কিন্তু এখনো বললি না তোর নাকি ওটা কিসের দাগ? সত্যটা বলতো কিসের দাগ? পূর্ণতা ঢোক গিলে বলে উঠল, আনিশা আপু, এক কথা কতবার বলবো, খাট থেকে পড়ে গিয়েছি। হুম, মিথ্যা। খাট থেকে পড়লে নাক কেটে যেত, তোর নাক তো কাটেনি, উল্টো দাগ বসেছে। শ্রেয়া চুরির বক্স থেকে চুরি বের করতেই পূর্ণতার বিব্রত চেহারাটা দেখল। এরপর আনিশার উদ্দেশ্যে বলল, আচ্ছা, খাট থেকে পড়লে নাক ফাটে এমন তো কোথায় দেওয়া আছে আপু? তুমি কি কখনো এক্সাম্পল পেয়েছো? শ্রেয়া, মাঝখানে কথা বলো না। আমি পূর্ণতাকে জিজ্ঞেস করছি, সে বলুক। আমিও তো সেটাই বলছি, ও তো বলেই দিয়েছে খাট থেকে পড়ে ব্যথা পেয়েছে। তুমি এত ব্যাপারটা টানছো কেন?
আজ ওর বিয়ে, প্লিজ ওকে ওর মতো ছাড়ো। তোমার সমস্যা কি শ্রেয়া? ওর পক্ষে কথা বলার জন্য এক্সট্রা ট্যাক্স পাও? আশ্চর্য! আমার বান্ধবীর ব্যাপারে কথা বলে ট্যাক্স লাগবে এসব আজগুবি প্যাচাল কোথায় পাও? তো বিয়ের টপিক যে লাস্টে ঢুকালে সেটা কি দরকার ছিল? বিয়ে কি আমি করিনি? আমি কি বিবাহিত না? আপু, পূর্ণতার ব্যাপার নিয়ে নিজের সাথে তুলনা করবে না। তোমার বিয়েটা কিভাবে হয়েছিল সবাই জানে, তাই দয়া করে আজকের দিনে কিছু বলো না, যাতেও কষ্ট পাক। তুমি বেশি কথা বলছো শ্রেয়া। বয়সে ছোট বলে কিছু বলি না তার মানে এটা না পূর্ণতাকে ইচ্ছা মতো শোনাবে। সকাল থেকেই দেখছি তুমি ওর পিছনে লেগে আছো। কি যাচ্ছ তুমি? পূর্ণতা ওদের দুজনের তর্কাতর্কি দেখে কি বলবে ভেবে পাচ্ছিল না। আনিসা সকাল থেকেই পূর্ণতার পেছনে পড়ে আছে। পূর্বের কথা উঠিয়ে একটু পরপর খোঁচা মারছে। শ্রেয়া শেষ বাক্যটা খুব জোর দিয়ে বলল আনিশাকে, অন্যের স্বামীর দিকে নজর দিয়ে নিজের বিয়েটার ক্ষতি করো না। পূর্ণতা, চল, 10টা বাজে হলুদ লাগাতে হবে। আনিশা খাম্বার মতো স্তব্ধ হয়ে যায়। কত বড় স্পর্ধা শ্রেয়ার! রাগে শরীরে রক্ত ফুটলেও চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে ও। এদিকে শ্রেয়া পূর্ণতার হাত ধরে রুমের বাইরে চলে যায়। পূর্ণতার মাথায় হলুদ শাড়ির ঘোমটা টেনে দিয়ে বলে ওঠে, হেতের জলে বুঝিস না, মন টন খারাপ করিস না। আপু কি বুঝেছে পূর্ব যে কাল রাতে এসেছে? যা, কি বলিস? আমি একটা ইঁদুরও তোর রুমের কাছে আসতে দেখিনি। হেতে কিভাবে ঢুকবে? পূর্ণতাকে উঠানের এক কোনায় বসিয়েছে শ্রেয়া। সবাই হলুদ শাড়ি পরলেও শ্রেয়ার শাড়িতে অ্যালার্জি, মানে এই বস্তুটাও সহ্য হয় না, তাই পরেনি। মাটিতে বিশাল পাটি বিছিয়ে পূর্ণতাকে একটা কাঠের পিঁড়িতে বসানো হয়েছে। মামি, খালা, ফুপিরা সবাই গোল করে বসেছে। পূর্ণতার পাশেই বসেছে হলুদ স্কার্ট পরা শ্রেয়া। আনিশার নানা পশরা সাজাতে সাহায্য করছে। খদ্দেজা বলে উঠল, সুহাস কোথায় গেল? সুহাস, এই সুহাস! সুহাস এক ডাকেই কোত্থেকে হুড়মুড় করে উপস্থিত হলো। হাঁপাতে হাঁপাতে বলল, খালা ডেকেছ? হলুদ নিয়ে ও বাড়ি থেকে কেউ এসেছে? হঠাৎ কিছুটা দূর থেকে আয়মান চেঁচিয়ে বলে, আন্টি, আন্টি, পূর্বিকা আপু এসেছে, হলুদের বাটি নিয়ে যান, নানা ডাকে আপনাকে। খদ্দেজা বসা থেকে উঠে দাঁড়াবে, হঠাৎ আনিশা তৎপর কণ্ঠে বলে ওঠে, খালা আমি যাই, আমি নিয়ে আসি হলুদের বাটি। তুই যাবি? পারবি? আচ্ছা যা, নিয়ে আয়। শ্রেয়ার মনে সূক্ষ্ম ভয় জন্মালো। আনিশা কি হলুদের বাটি ফালাবি নাকি? মন তো তাই বলছে। পূর্ণতা শ্রেয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন দেখে ওর হাত টেনে বলল, কি দেখছিস ওখানে? পূর্ণতা, তুই বস তো, আমি আসছি। প্লিজ যাস না, আমার নার্ভাস ফিল হচ্ছে, সঙ্গে থাক। শ্রেয়া পূর্ণতার দিকে মুখ তুলে আর ওঠার চিন্তা করল না। এক পলক চোখ বন্ধ করে পূর্ণতার হাতে হাত রেখে ইঙ্গিতে আশ্বাস দিল, আমি আছি, টেনশন করিস না। একটু পর পূর্বিকা হাসি মুখে পূর্ণতাকে একবার দেখতে এলো। পূর্বিকাকে দেখে মামি বলে উঠল, নুহাস, বাবা একটা চেয়ার এনে দে। না আন্টি, আমি চলে যাব, ওখানে কাজ আছে প্রচুর, যাওয়ার আগে পূর্ণতাকে একটু দেখতে এলাম। পূর্বিকা ভিড় ডিঙিয়ে কাছে আসলে একটু নয়ে পূর্ণতাকে জড়িয়ে ধরে। পূর্ণতার কানে ফিসফিস করে বলে ওঠে, তোমার বর তো উপর হয়ে ঘুমাচ্ছে বুঝলে। আমি মুখে এক মগ পানিও ঢেলেছি, উঠেনি। ক্যান্টিনে যেই বলেছি তোমাকে দেখতে আসছি, অমনি চটাক করে উঠে কি বলে জানো? বলে কি, তোমাকে এক্ষুনি এনে দিতে। এই শোনো, খবরদার, আজকে ওকে শান্তি দিবে না। তুমি আজ আমার সাথে ঘুমাবে, ওকে আমার পক্ষ থেকে শাস্তিস্বরূপ বলে এসেছি। পূর্বিকার কথা শুনে লজ্জা করলেও প্রচুর হাসি পাচ্ছে পূর্ণতার। পূর্বিকা ওকে ছেড়ে দিয়ে থুতনি তুলে ধরে দেখে পুরো মুখে হাসির আভাস ফুটেছে। বলে কি চমৎকার লাগছে। পূর্ণতার থুতনি ধরা আঙ্গুলগুলো ঠোঁট ছুঁয়ে মিষ্টি ভঙ্গি প্রকাশ করে চলে যায় পূর্বিকা। পাশ থেকে শ্রেয়ার নিচু কণ্ঠ, পূর্বিকা আপু কত মিষ্টি না পূর্ণতা, আমার না আপুকে সেই কিউট লাগে, কণ্ঠটাও কি কিউট। হ্যাঁ, ঠিক বলেছিস। আপি, গিয়েছিস? শুয়ে আছিস, শুয়ে থাক, তোরা তো কথা কিসের? পূর্ব ভোররাতে গোসল সেরে সেই যে শুয়েছে আর ওঠেনি। এখনো বিছানায় উপর হয়ে পিঠে সাদা কাঁঠার রেখে ঘুমে চোখ বন্ধ করে আছে। পূর্বিকা পূর্বের তছনছ করা অগোছালো রুম গোছাচ্ছে আর প্রলাপ বকছে, ঘুমা বেটা ঘুমা, তোর বউ কিভাবে রাতে এই রুমে আসে আমিও দেখে ছাড়বো। মেয়েটাকে কষ্ট দিছিস না? তোকেও আমি কড়ায় গন্ডায় বোঝাবো। পূর্বিকা রুমের সব ধুলো ময়লা ঝাড় দিয়ে আসবাবপত্র চকচকে পরিষ্কার করে এখন শেরওয়ানি ইস্ত্রি করছে। পূর্বের রুমে ঢুকতেই সবার আগে চোখ পড়ে বাম দিকের বড় আলনা, যেখান থেকে নীল আকাশের শুভ্র মেঘের ভেলা দেখা যায়। রুমের ঠিক মাঝখানে সাজানো বিছানা, বিছানার ডান পাশে আয়না, বাম পাশে খালি। বারান্দা দিয়ে পুরো গ্রামের দৃশ্য দেখা যায়। পূর্ব গ্রামে এলে কখনো জ্যোৎস্না রাত মিস করে না। সোজা বারান্দায় গিয়ে বিছানা পেতে ঘুমায়। গ্রামের নির্মল, সতেজ, ধুলোহীন পরিষ্কার বাতাসে মন জুড়িয়ে যায়। মাটির একটা মিষ্টি গন্ধের সাথে বিভিন্ন প্রকার ডাক হাক শোনা যায় তখন।
দূর থেকে ব্যাঙ ডাকার আওয়াজও পাওয়া যায়। নিশরাতে জ্যোৎস্না আলোতে স্বচ্ছ গ্রামের সুদূর নদের কলকল কলধ্বনি শোনা যায়। কি অদ্ভুত সুন্দর প্রকৃতি! আহা, রাতের বেলা গ্রামের প্রকৃতি কি শান্তি না দেয়। পূর্ব ভাই এখনো উঠে নাই, দেখছোস? মিথুন যাওয়াত পেদানি খাওয়ার পরও মরল না কেন? ফুয়েল শালার পো, আসতে বল, পূর্ব ভাই শুনলে কঠিন মাইর দিব। দূর বাল, শালা ওইটা মরে না কেন? মরলে একটু শান্তি পাইতাম। এইটা আর এটার বাপের জন্য নিস্তার নাই। উফ! মিথুন চাপা স্বরে বলে ওঠে, তোরা আজকের জন্য খারাপ কিছু করিস না, কিন্তু আগে ভালোই ভালোই ভাবি আসুক। মিথুন যে পূর্বকে অতিরিক্ত ভয় পায়, এজন্য গা জ্বলে ফুয়াদের। ফুয়াদ সরাসরি একটা চর মেরে খেপে গিয়ে বলল, আলাভোলা হইয়া থাকলে পূর্ব হয় তোকে নমস্কার করব না। আজকে আমি নিজেই উনার খাটে স্ক্রু লুজ করতে যাব। ফুয়াদের চর খেয়ে গালে হাত দিয়ে মিইয়ে যায় মিথুন। হঠাৎ জাওয়াদ কি যেন চিন্তা করে সাবধানে গলায় কাছে এসে বলে, মিথুন বেটা ঠিকই বলছে বেটা, আজকে কিছু করিস না, পরে দোষ পড়ব। কি বলিস? হাত চুলকাচ্ছে ওর শান্তি দেখে। আর কত শান্তি পাইব বল? একদিকে ওই দিন কুত্তার মতো যে মার মারলো, ভাবলেই মনে চায় আমি নিজে গিয়ে খুন করে আসি। উফ! ফুয়াদ কিছুক্ষণ সাপের মতো ফুসফুস করে নিজের রাগ থামালো। পূর্ণতার জন্য ওদের যে পিটুনি খেতে হয়েছিল, এখনও সে কথা বলতে পারেনি। কে জানে সামনের পরিমাণ কি হতে যাচ্ছে। আয়নার সামনে ভেজা চুলে তোয়ালে ডলছে পূর্ণতা। রুম এখন ফাঁকা, বাকি সবাই গোসলের জন্য লাইনে লেগেছে। চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে ওর। হঠাৎ রুমের দরজা আটকানোর শব্দ এলে পূর্ণতা চুল মোছা বাদ দিয়ে পেছনে তাকিয়ে হতবাক হয়ে যায়। চোখের কোটর মুখ ছেঁড়া বুক দেখার মতো বিশাল হয়ে যায় ওর। হাত থেকে ভেজা টাওয়ালটা ফ্লোরে পড়ে যায়। পূর্ণতা ঢোক গিলতে থাকে শুধু। শুনলেন ফাবিয়া মমর লেখা তোকে ঘিরে গল্প থেকে পর্ব 22, 23, 24। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।